আপনার কি বেশি সমস্যা হচ্ছে? চাইলে এখানে একটু ঘুমিয়ে নিতে পারেন, আমি উঠে যাচ্ছি। শাহের উঠে যেতেই মহল কোনো কিছু না ভেবেই দুম করে পাটির ওপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত শরীর তার, শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায়। শাহের অনিচ্ছা সত্ত্বেও এক পলক তাকায় মহলের ঘুমন্ত মুখটার দিকে। কত নিষ্পাপ আর মোহনীয় তার মুখের আদল। শাড়িতে মহলকে আজ বউদের মতো লাগছে। হঠাৎ করে যেন আগের মহলকে আর মনে হচ্ছে না এখন। অনেকটা বড় লাগছে দেখতে। ঘুমের মধ্যে মহলের কমলা অধৈর্যরা কেঁপে কেঁপে উঠছে পরপর। খোপা করা চুলগুলো খুলে গিয়ে চোখে মুখে লেগে এলোমেলো হয়ে আছে। শাড়ি সরে গিয়ে ফর্সা উদর খানিকটা উন্মুক্ত হয়ে যাওয়াতেই শাহের বারান্দা থেকে একটা ছোট্ট চাদর এনে আলগোছে মহলের গায়ে জড়িয়ে দিয়ে পাহারা দেওয়ার মতো করে অন্য পাশে গিয়ে বসে থাকে। সারা রাত কেটে যায় তার জেগে জেগেই। জমিদার ভবনে রাজসভার আসনের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শাহের। শাহেরের দাদা যান খান অমরিয়ান জমিদার বসে আছেন আসনে। শাহেরকে কোনোভাবেই যখন ফেরানো যাচ্ছিল না, তখন খান অমিয়র শাহেরকে খবর পাঠান তার অসুস্থতার ছলনা দিয়ে। ফিরিয়ে আনেন শাহেরকে। শাহের তার দাদাজানের কথা কোনোভাবেই অমান্য করতে পারবে না। জেনেও তিনি এতদিন শাহেরকে ইচ্ছাকৃতভাবে খবর পাঠাননি। তিনি নিজেও যেন এক প্রকার চাইতেন না যে শাহের তার পিতা চাচাদের মতো নিজেও এসব জমিদারি কারবারে জড়িত হোক। শাহেরকে তিনি বড্ড ভালোবেসেন। ছোটবেলা থেকে শাহের ছিল প্রচণ্ড জেদি আর একরোখা। বুঝ হওয়ার পর থেকেই শাহের সকলের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়। তখন খান বুঝতে পারেন শাহেরকে। শাহেরের বিগড়ে যাওয়া মেজাজ একমাত্র খান ছাড়া অন্য কেউ ঠিক করতে পারতো না। শাহেরও দাদাজানকে অন্যদের থেকে আলাদাভাবে মান্য করত, ভালোবাসত। শাহের চোয়াল শক্ত করে দুহাত পেছনে একত্রে মুঠো করে রেখে দাঁড়িয়ে আছে। খান অমরিয়ান বলেন, তুমি তো সবই জানো শাহের, তোমাকে আলাদা করে আর বলার মতো কিছু নেই। এভাবে আর কত? এমন কাপুরুষের মতো আচরণ তোমাকে মানায় না। তোমার পিতার বয়স বেড়ে গেছে, তোমার নিজেরও বয়স 26 পার হয়েছে। নিজের দায়িত্ব বুঝে নাও এবার। শাহের দাদাজানের দিকে না তাকিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে মুখ উজিয়ে বলে, আমার দ্বারা এসব কাজ সম্ভব না দাদাজান। তাছাড়া তোমাদের এসব রীতিনীতি যখন আমি বদলাতে পারবো না, তখন এ ভবনে থাকার মতো কোনো ইচ্ছেও আমার নেই। আমি আমার মতো করে বেশ ভালোই আছি। খান গাম্ভীর্য ধরে রেখে ভীষণ কড়াভাবে বলেন, এসব নাটক এখন বন্ধ করো শাহের, অনেক হয়েছে। খান আমিরিয়ান জমিদার এর নাতি তুমি। নিজেও একজন পরবর্তী জমিদার হতে চলেছ। অনেক দায়িত্ব তোমার। এই গ্রামের লোকজনের ভাগ্য, এত জমি সম্পদ, এই রাজত্ব সব এবার আস্তে আস্তে তোমাকে শিখে পড়ে নিতে হবে। তাছাড়া তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই শাহজাহান তোমার বিয়ে ঠিক করেছে। মেয়ে তোমার পছন্দ হবে, তুমি তাকে চেনো। শাহের ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করেন। কে সে? খান বললেন, শাহজাহানের বিশ্বস্ত বন্ধু জুলফিকরের একমাত্র কন্যা শবনম। শাহের বলে, আমি পারবো না এই বিয়ে করতে, আমাকে মাফ করে দেবেন দাদাজান। বলে শাহের গটগট পায়ে বের হয়ে দরজার কাছে যেতেই খান হুংকার দিয়ে বলেন, দাঁড়াও, শুনে রাখো তবে, যদি আমার কথার অবাধ্য হয়ে নিজের মতো চলতে চেষ্টা করো, তাহলে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিব। আর তার পরিণতি কি হতে পারে তুমি ভালো করেই জানো। বন্দিশালা প্রস্তুত করতে আমাকে বাধ্য করো না। শাহের পা থেমে যায়। সে আরো খানিকটা অবাক হয়ে যায় দাদাজানের এমন কথা শুনে। ফিরে এসে শাহের খানের মুখোমুখি দাঁড়িয়ে নিজেও গম্ভীর হয়ে বলে, ঠিক আছে, আমার দায়িত্ব আমি পালন করব। কিছুদিন আমাকে সময় দিন, তবে তার আগে আমার নিজেরও একটা শর্ত আছে। কি শর্ত? শাহের বলে, তা সঠিক সময় হলেই জানতে পারবেন দাদাজান। আজকাল পড়াশোনায় মহলের বেশ আগ্রহ জন্মেছে। বাড়ির সব কাজ শেষ করে সারাক্ষণ শুধু পড়ালেখা নিয়ে থাকে। অঙ্ক করতে আর আগের মতো ভয় লাগে না। এখন আগের থেকে বেশি ভালো লাগে অঙ্ক করতে। স্কুলে যায় নিয়মিত, ক্লাস ফাঁকি দেয় না আর। শাহেরের কাছে পড়ার পর থেকেই তার বেশ উন্নত হয়েছে। শাহের ধৈর্য নিয়ে প্রতিদিন বারবার করে মহলকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করানোর ফলে মহলে দুর্বলতা কেটে গেছে। মহল ঘরের সব কাজ শেষ করে সন্ধ্যায় নিজের ঘরে বসে বই পড়ছে। বাড়িতে আজ কেউ নেই। মহলের মামি গেছে তার বাপের বাড়ি। মামা প্রতিদিনের মতো কাজে গেছে বাইরে। ফিরতে ফিরতে রাত হবে। দিনা মিথ্যা বলে আজও দেখা করতে গেছে রক্তিমের সাথে। বাড়িতে আছে শুধু রাত্রি আর মহল। রাত্রি সে তখন থেকেই নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছে। ফাঁকা বাড়িতে মহলের একা একা ভয় করায় মহল উঠে গিয়ে রাত্রি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে, রাত্রি আপা ঘরে আছো?
আমার খুব ভয় করছে একা একা, একটু তোমার ঘরে আসতে দেবে? রাত্রি কোনো উত্তর দেয় না। মহল শুনতে পায় রাত্রি ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে আর হাসছে। মহল পেছনের দরজাটার দিকে যেতেই রাত্রি একটা ছেলের সাথে দরজায় দাঁড়িয়ে হাত ধরাধরি করে হাসছে। মহল নিজের ঘরে ফিরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তেই বাইরের লোকজনের কথাবার্তার আওয়াজ শুনতে পায়। মহল দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতেই দেখে রাত্রি আর ওই ছেলেটাকে ঘিরে গ্রামের কিছু লোকজন দাঁড়িয়ে আছে। সবাই বলাবলি করছে নানান কথা। দুটো লোক ছেলেটার হাত গামছা দিয়ে বেঁধে ধরে রাখে। মহলকে দেখেই রাত্রি সমানে কেঁদে কেঁদে বলতে থাকে, তোর জন্যই আমার বাপ মায়ের মাথা কাটা গেল দেখ। লোকজন মহলের দিকে তেড়ে এসে বলতে থাকে, কিরে মহল, ঘটনাটা কি? ঠিকভাবে তোরা বলবি নাকি ঘাট ধরে তোদের গ্রাম ছাড়া করব? সত্যি করে বল সব। মহল কিছুই বুঝতে পারে না কেন সবাই তাকে ধমকাচ্ছে। সে তো কোনো দোষ করেনি, দোষ করলে রাত্রি করেছে। কিন্তু রাত্রি সমানে কেঁদে কেঁদেই বলে যাচ্ছে, মহলের সাথে দেখা করতে এসেছিল লুকিয়ে লুকিয়ে, ওরা রোজ দেখা করে। ছেলেটাকে সবাই জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। মহলের মামা ইতিমধ্যে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। লোকজন মহলের মামাকে ধরে বলতে থাকে, মেয়েগুলোকে ফেলে রেখে সারাদিন কাজ করে বেড়াও, খোঁজ খবর ঠিকভাবে রাখো এদের। মহলের মামা কিছু বুঝতে পারে না। ঘটনা জানতে চাইলে একজন লোক বলে, তোমার মেয়েরা আর ভাগ্নিটাও তোমাদের আড়ালে কি করে বেড়ায় সেসব দিকে তাল আছে তোমাদের? আজ হাতে নাতে ধরছি। ভর সন্ধ্যা এই ছেলের সাথে ঘরে বসে রঙ্গ করে তারা। আর এক মেয়ে দিনা, সেটার তো খোঁজ খবরই থাকে না। মাঝে মাঝে রাত নাই দিন নাই ঘুরে বেড়ায়। অপর এক লোক বলতে থাকে, শোনো, যদি ভালো চাও সবগুলোকে বিয়ে দিয়ে বিদায় করো, নয়তো আমরা সবাই মিলে তোমাদের গ্রাম ছাড়া করব। 7 দিন সময় দিলাম, যেভাবে হোক এই দুটোকে বিদায় করে গ্রাম থেকে সরানোর ব্যবস্থা করো। মহলের মামা মহলের দিকে তাকিয়ে বলে, মহল অপরাধী আসলে কে তুই বল? রাত্রি না তুই? তারপর যা করার করবো, বল সত্যিটা। মহল চুপ করে থাকে। একবার সে রাত্রির দিকে তাকায়, একবার মামার দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মহলের মামা আবারও বলে, যদি তুই অপরাধী হয়ে থাকিস তো এই ছেলের সাথে তোরই বিয়ে দেব, আর রাত্রির জন্য আলাদা করে পাত্র দেখব। মহল কিছু বলার আগেই রাত্রি চট করে তখনই বলে ফেলে, না, ওর সাথে আমার বিয়ে দাও। মহলের জন্য ভালো ছেলে খুঁজে দেখো। মহল তো তোমার আদরের, ওকে তোমার মনের মতো পাত্র দেখে বিয়ে দিও। রাত্রির কথা শুনে মহল ভয় পেয়ে যায়। মামার দিকে এগিয়ে গিয়ে বলে, মামা তুমি কি সত্যিই আমার বিয়ে দেবে? আমার কোনো দোষ নেই মামা, বিশ্বাস করো। মহলের মামা মহলের মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি তুই কিছুই করিসনি, কিন্তু আমাদের সম্মান বাঁচাতে গিয়ে তোর সাথে অন্যায় করতে হবে রে মা। মাফ করে দিস মামাকে। তুই চিন্তা করিস না, আমি তোর ভালো ঘরে বিয়ে দেব, দেখিস। আর তা এই 7 দিনের ভিতরেই দিব। রাত্রির মতন এমন চোর শেষরা লোকের সাথে তোর বিয়ে কখনোই দেব না, আমার উপর বিশ্বাস রাখ। রাতে মহলের ঘরে দিনা এসে শুয়ে পড়ে মহলের পাশে। দিনা রাতেই ফিরেছে। সব ঘটনা শোনার পর নিজের মনেও ভয় ঢুকে গেছে তার, কিন্তু মহলের জন্য খুব খারাপ লাগছে দিনার। রাত্রির কারণে এখন এই মেয়েটার জীবনটা নষ্ট হতে যাচ্ছে। মহল কাঁথামুড়ি দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সামনেই তার ফাইনাল পরীক্ষা, আর তার আগেই এমন একটা অঘটনের কবলে পড়ে তার সব কিছু জলাঞ্জলি দিতে হচ্ছে রাত্রির কারণে। ওদিকে রাত্রির কোনো চিন্তা নেই, সে আপন মনে শুয়ে শুয়ে গুনগুনিয়ে গান গাইছে। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে বলে, মহলে, এভাবে কাঁদিস না, খুব খারাপ লাগছে আমার। কি বলেছি তোকে সান্ত্বনা দিব? এই মহল, এত কাঁদিস না বোনু। মহল এক নাগারে কেঁদেই চলেছে। দিনা আবারও বলে, শোন, কাল আমরা আব্বাকে ভালোভাবে সব বুঝিয়ে বলবো, যাতে তোকে বিয়ে না দেয়। দেখিস আব্বা ঠিক বুঝবে। মহল কাঁথার ভেতর থেকে মুখ বের করে বলে, লাভ নেই দিনা আপা, মামার আর কিছুই করার নেই। মামা যদি আমাদের বিয়ে না দেয় তাহলে তো সবাইকে গ্রামে হাতছাড়া হতে হবে। তাই বলে রাত্রির জন্য তোর সাথে এমন করবে? আর এত কম সময়ে ছেড়ে কই থেকে আনবে আব্বা? কার সাথে বিয়ে দিবে তোর? মহলকে বাড়িতে ডাকতে এসেছে আয়েশা পারুল। মহল গত 3 দিন হয়ে গেল স্কুলে যায় না। শাহের স্যারের বাড়িতেও পড়তে যায় না সে। শাহের আয়েশাদের জিজ্ঞাসা করলে আয়েশারাও বলতে পারে না মহলের কথা।
তাই শাহের মহলের খোঁজ নিতে আয়েশাদের পাঠিয়েছেন মহলদের বাড়িতে। মহল বিছানায় শুয়েছিল। আয়েশা আর পারুল মহলের পাশে বসেই মহলকে বারবার জিজ্ঞেস করে কেন মহল স্কুলে যায় না, পড়তে যায় না। তখন মহল বলে তার বিয়ে হয়ে যাবে, এত পড়ে আর কি হবে, যদি বিয়ের পর সে পড়তে পারে তখনই পড়বে, আর না হলে বিয়ের আগে সে স্কুলে যাবে না। পারুল আর মহলের কথায় অবাক হয়ে যায়। হুট করে মহলের বিয়ে ঠিক করে ফেলেছে তার মামা, এটা কোনো কথা? সব শুনে আয়েশা বলে, শাহিদ স্যার আমাদের পাঠিয়েছেন তোর খোঁজ নিতে। এখন কি বলবো স্যারকে গিয়ে তোর বিয়ে, এটাই বলবো? মহল বলে, যা খুশি বলে দিস, কিন্তু আমি আর পড়তে যাব না। তোরা স্কুলে যা, তোদের দেরি হয়ে যাচ্ছে। পাশ থেকে পারুল বলে, আচ্ছা বুঝলাম বিয়ে হবে, কিন্তু পরীক্ষা তুই তো আর কি শেষ কর, তোর মামাকে বুঝিয়ে বল। না হয় সাহেব স্যারকে আমরা বলি যেন তোর মামাকে বুঝিয়ে বলে, এখন তোকে যাতে বিয়ে না দেয়, সামনে তো পরীক্ষা আমাদের। মহল কিছুই বলে না। তাই এসে বলে উঠল, কি রে মহল, কথা বল। আচ্ছা বিয়ের আগে পর্যন্ত না হয় স্কুলে চল, অন্তত আজকে চল, স্যার আমাদের পাঠিয়েছেন, ক্লাস না করলে দেখা করে আয়। মহল যেতে চায় না, তার ভীষণ লজ্জা করছে। শাহের সামনে যেতে সাহস হলো না মহলের। মহলের বিয়ের কথা শুনেই নিশ্চয় স্যারের কত রকম লজ্জামূলক কথা শোনাবে তাকে। এমনিতেও পড়াশোনা নিয়ে এতদিন মহলকে সে নানাভাবে বকাবকি করে এসছে, এখন যদি বিয়ের কথা বলে কেমন হবে বিষয়টা ভাবতেই মহলের চোখে পানি চলে আসে। দিনা এসে বুঝিয়েও মহলকে স্কুলে পাঠাতে পারে না। পারুলার জোরাজুরি করতে থাকলে মহল বলে বিকালে সে পড়তে যাবে, কিন্তু স্কুলে এত মানুষের সামনে সে এভাবে স্যারের দ্বারা অপদস্থ হতে পারবে না। পারুলরা চলে যায় মহলকে রেখে। বিকেলে মহল পড়তে যায় সবার শেষে। পড়তে যেতে না চাইলে দিনা জোর করে পাঠিয়ে দেয় তাকে। মহল পড়তে এসে চুপচাপ বসে আছে পেছনের সিটে। শাহের গলা খ্যাকর দিয়ে ক্লাসে ঢুকেই বই হাতে নিয়ে সবাইকে গণিত করতে বলে। সবাই খাতা খুলে গণিত করা শুরু করলে মহল চুপচাপ বসে থাকে। শাহের এক পলক মহলের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, তারপর বলে, এ কদিন আসেননি কেন? আপনার জন্য কি পড়াশোনা পিছিয়ে রাখবো? সামনে যে পরীক্ষা, সে খেয়াল আছে? মহল চুপচাপ খাতা খুলে বসে থাকে। শাহের মহলের সামনে এগিয়ে গিয়ে মহলকে আবারও জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল বলুন? আয়েশা পারুল যা বলেছে তা কি সত্যি? মহল উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে মিনমিনে সুরে বলে, জি স্যার, মামা আমার বিয়ে ঠিক করেছেন। শাহের প্রচন্ড রাগ হতে থাকে মহলের কথা শুনে। ভ্রুকুচকে রুষ্ট কণ্ঠে বলে, বিয়ে মানে? কিসের বিয়ে? বিয়ের মানে বোঝেন আপনি? আশ্চর্য! আপনার মামাকে বলে দিন আপনার সামনে পরীক্ষা, এসব বিয়ে টিয়ে বন্ধ করুন। শাহের হঠাৎ এমন চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। লেখা বন্ধ করে দিয়ে সবাই সবার দিকে লুকিয়ে চোখাচোখি করতে থাকে। শাহের ধমক দিয়ে সবাইকে বলে, যাকে যা করতে দেওয়া হয়েছে চুপচাপ করুন। বলে সে মহলের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। বিরক্তির সুরে বলে, বিয়েতে কি আপনার মত আছে? মহল চুপ করে আছে। কি হলো বলুন? মহল মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে। সে জানতো পড়তে আসলে এমন কিছু একটাই হবে তার সাথে, এই জন্যই আসতে চায়নি সে। শাহের তার জবাবের জন্য অপেক্ষা করছে, কিন্তু মহল কিছু বলছে না। শাহের চোখ কটমট করে মহলের দিকে দৃষ্টি রেখেই বিড়বিড় করে বলে, খুব শখ হয়েছে বিয়ে করার? হ্যাঁ, বের করছি বিয়ের শখ। পড়ানো শেষ হলে শাহের সবাইকে ছুটি দিয়ে দেয়। সবাই এক একে বের হলেও আয়েশা পারুল বসে থাকে, সাথে মহলকেও যেতে দেয় না। পারুল বলে, তোরা সবাই যা, আমরা তিনজন একটু পর আসবো, আর তো একটা অঙ্ক আমরা বুঝতে পারিনি। মহল বলে, আমি থেকে কি করব? দেরি হয়ে গেলে আমি একা যেতে পারবো না, তোরা থাক, আমি চলে যাই। শাহের তখন বলে, আমি এগিয়ে দিয়ে আসবো, বসুন। পারুল মহলের কানে কানে ফিসফিস করে বলে, স্যার তোর সাথে কিছু কথা বলতে চায় মহল, ভয় পাস না, তোকে স্যার রেখে আসবে বাড়িতে, এখন আমরা যাই, আমাদের কাজ শেষ। বলেই পারুল আর আয়েশা দুজনে বের হয়ে যায় ঘর থেকে। যেতে যেতে দুজনে কানাকানি করে বলতে থাকে। পারুল বলে, স্যারকে নিয়ে আমরা যা সন্দেহ করতাম তাই সত্যি, দেখলি তো মহলের বিয়ের কথা শুনে স্যার কেমন রেগে গেছেন। শুধু শুধু তুই কষ্ট পেলি রে আয়েশা, স্যারকে তুই কত পছন্দ করতে। আয়েশা মন ভার করে বলে, হ্যাঁ তাই তো দেখছি, আমি একা স্যারকে পছন্দ করে কি হবে, তার তো পছন্দ মহলকে। মহলেরও কপালটা দেখ, স্যারের মতো এমন সুন্দর একটা মানুষ এই হতভাগা মহলকে পছন্দ করে। আমাদের মহল কি কম সুন্দরী নাকি? দেখিস না আশেপাশে সব ছেলেরা কত পাগলের জন্য। আয়েশারা চলে যেতে শাহের ধারাম করে দরজা বন্ধ করে দেয়। মহলের পিলে চমকে ওঠে। মহল ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে, আর একটু দেরি হলেই আমার কপালে দুঃখ আছে। শাহের মহলের দিকে এগোতে এগোতেই বলে, দুঃখ তো আমি দেব এখন। কিসের এত সাহস?
বিয়ে করার দেখে ছাড়বো। মহলের হাত ধরে এক ঝটকায় টেনে নিজের সামনের সিটে বসিয়ে দেয় শাহের। মহল ভয়ে চুপসে যায়, কাঁদতে থাকে সামনে। শাহের মহলের মুখোমুখি হয়ে বসে শান্তভাবে বলে, কাঁদছো কেন? ভয় পাচ্ছ আমাকে? মামাকে বলবে বিয়ে করবে না? পারবে? কি হলো? মহল কেঁদে কেঁদেই বলে, পারবো না। কেন পারবে না? পারতে হবে, এটা আমার আদেশ। আপনি পড়াশোনার বাইরে আমাকে আর কোনো আদেশ দিতে পারবেন না স্যার, আমি রাখতে পারবো না। শাহের মহলের সামনে থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে বলে, কেন পারবে না? কেন পারবো না? আমার সে অধিকার নেই? না, নেই। তাছাড়া আমিও মামার কথাতে রাজি। শাহের দরজা খুলে দিয়ে মহলের হাত টেনে বাইরে বের করে দিয়ে বলে, ঠিক আছে, চলে যান, বিয়ে করুন গিয়ে। বলেই শাহের মহলের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। মহল খুটখুটে অন্ধকারে ভয় পেয়ে যায়, তবু একাই ভয়ে ভয়ে পাটি পেয়ে বারান্দায় পেরিয়ে হাঁটা শুরু করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইরে বের হতে শিমুল গাছের দিকে তাকিয়ে আবার পিছিয়ে পড়ে। এখান দিয়ে একা অন্ধকারে মহল যেতে সাহস করে না। শাহেরকে ডাকতে গিয়েও আর ডাকে না। শাহের জানালা দিয়ে মহলকে দাঁড়িয়ে কাঁদতে দেখে তার বুকের ভেতর ধক করে ওঠে। নিজেকে খুব পাষাণ মনে হয় তখন। দরজা খুলে এগিয়ে মহলের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে শাহের বলে, চলো। মহল হাত ধরে না, গুটি গুটি পায়ে হাঁটতে থাকে নিজের মতো। শাহের পেছন থেকে হাত টেনে ধরে বলে, কি? হাত ধরতে সমস্যা? বেশি বুঝলে কোলে তুলে নিয়ে যাব। মহলের শরীর মন কোনোটাই ভালো নেই। গ্রামবাসীর দেওয়া সময়ের 7 দিনে 5 দিন পার হয়ে গেছে। রাত্রির বিয়ের সব গোছাগাছ প্রায় হয়ে গেছে। রাত্রি ভীষণ খুশি, সে ঘুরে ঘুরে মহলকে এসে বলছে, কিরে মহল, কাল পেরোলে পরশু আমাদের বিয়ে, তোর কেমন লাগছে? তোর বরকে তো আমরা এখনো দেখলাম না। তোর মামা কাকে যে ধরে রেখে দিয়েছে কে জানে। বরের নাম নাকি কালো, দেখতেও নাকি ভূতের মতো কালো। বলেই গলা ফাটিয়ে হাসতে থাকে রাত্রি। মহলের চোখে পানি এসে যায়। কাঁদো কাঁদো মুখ করে দিনার কাছে গিয়ে বসে কাঁদতে থাকে সে। দিনা মহলকে বুঝ দিয়েও কুল পায় না। মোটামুটি বিয়ের গোছগাছ মহলের মামা এগিয়ে রেখেছেন। মহলের বর নাকি শহরে থাকে, মহল তাই শুনেছে। কিন্তু তার বর কালো, ভূতের মতো কিনা তা জানে না সে। জানার ইচ্ছেও নেই তার। শুধু কোনো এক অজানা কারণে শাহের স্যারের জন্য তার খুব মন খারাপ লাগছে। ভীষণ দম বন্ধ লাগছে তার। কেন এমন হচ্ছে মহল জানে না। দিনা ধাক্কা দিয়ে মহলকে বলে, কি রে, কি হলো? ধ্যান ধরে কি ভাবিস? মহল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দিনার দিকে। তারপর বলে, কষ্ট হচ্ছে দিনা আপা, কারোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে, মন পুড়ছে তার জন্য। বলেই মহল হু হু করে কেঁদে ফেলে। মহলদের বাড়িতে আজ গ্রামের লোকজনের সমাগম। তারা মহল আর রাত্রির বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। মহল আর রাত্রিকে বিয়ের সাজে সজ্জিত করা হয়েছে। রাত্রির ঘরে তার কিছু বান্ধবী এসে রাত্রিকে সাজাচ্ছে। ওদিকে মহলের ঘরে মহলকে ঘিরে বসে আছে গ্রামের সব সমবয়সী কিশোরী মেয়ে আর মহিলারা। দিনা মহলকে সাজিয়ে দিচ্ছে। আয়শা পারুল দুজনে দুই পাশে বসে আছে মহলে। ওদের খুব খারাপ লাগছে মহলের জন্য। তাছাড়া মহল এখন ওদের দল থেকে বাদ পড়ে যাওয়ায় মন খারাপ লাগছে পারুলদের। লাল টুকটুকে বেনারসি পরে মহল বিয়ের পার্টিতে বসে আছে। মাথা নিচু করে চোখের পানি ফেলছে। হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় চুল হাত করা খোপা করা, তার উপর লাল একটা পাতলা ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। গায়ে কোনো গয়না নেই, শুধু পাতলা একটা সামান্য স্বর্ণের মালা, যা মহলের মামা টাকা জমিয়ে মহলের জন্য আগে থেকেই গড়ে রেখেছিল। মহলের মুখে কোনো সাজ নেই, কোনো প্রসাধনী নেই। প্রতিদিনের মতো আজও ছিমছাম। তবুও মহলকে লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে। ছোট্ট গোলগাল ফর্সা মুখের আদলে লাল বেনারসিতে ফুটন্ত গোলাপের মতো লাগছে তাকে। দিনা মহলের বান্ধবীদের মহলদের পাশে বসিয়ে রেখে বাইরে চলে যায়, বরযাত্রীরা এসেছে কিনা তা দেখার জন্য। রাত্রির ঘরে ঢুকে দেখে রাত্রি খিলখিল করে হাসছে। বিয়ের সাজে তাকেও সুন্দর লাগছে। দিনার কষ্ট হয় রাত্রির জন্য। রাত্রি আর দিনার সম্পর্ক ছিল শত্রুর মতো, কিন্তু আজ রাত্রিকে দেখে দিনার কান্না পায়। যতই হোক নিজের বোন তো। রাত্রি দিনার দিকে তাকিয়ে বলে, কি দেখছিস? তোর আগেই আমার বিয়ে হলো, দেখলি তো? এদিক দিয়ে তোর এক ধাপ আগে আমি এগিয়ে গেলাম। যাই হোক, এখন বল তো, মহলকে বেশি ভালো লাগছে নাকি আমাকে? দিনা বিরক্ত হয়ে বলে, অবশ্যই মহলকে। ও সৌন্দর্যের এক কানিও তোর নেই। দিনা রাত্রির ঘর থেকে বেরিয়ে ভাত নিয়ে মহলের কাছে গিয়ে বলে, নে মহল, এ ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি, একটু পরেই বরযাত্রী চলে আসবে।
সারাদিন কিচ্ছু খাসনি। মহল মাথা নিচু করেই বসেই বলে, খাবো না দিনা আপা, গলা দিয়ে খাবার নামবে না। একটু পর মহল আবারও বলে ওঠে, দিনা আপা, আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই না? কেন যেন বিশ্বাস হচ্ছে না। পারুলদের দিকে তাকিয়ে বলে, তোদের ছেড়ে যাচ্ছি রে, খুব মনে পড়বে তোদের কথা। একসাথে আর স্কুলে যাওয়া হবে না, শাহের স্যারের কাছে আর পড়তে যেতে পারবো না। শাহেরের কথা মনে পড়তেই মহলের বুকের ভেতর কেঁপে ওঠে, সূক্ষ্ম ব্যথা অনুভব করে বুকের বাঁ পাশটায়। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। বাইরে লোকজনদের শোরগোলের শব্দ পাওয়া যায়। মহলের পাশ থেকে ভিড় কমিয়ে সকলেই বাইরে চলে যায় দেখার জন্য। দিনা এসে বলে, বর এসেছে। মহলের বুকের ভেতর তোলপাড় শুরু হতে থাকে। লম্বা করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। দিনা মন খারাপ করে বলে, আমাদের সবাইকে মাফ করে দিস মহল, তোর জন্য খুব খারাপ লাগছে রে। রাত্রি ঠিকই বলেছিল, তোর বরটা সত্যি কুচকুচে কালো। বলেই দিনা মুখে আঁচল চেপে ফোঁসফোঁস করে কাঁদে। মহল চুপচাপ বসে থাকে, তার মুখে কোনো কথা নেই। নিজের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কি উপায় আছে তার? রাত্রি বড় বোন হিসেবে তার আগেই বিয়ে পড়ানোর কথা, তাই সবাই রাত্রির ঘরে গিয়ে ভিড় জমায়। রাত্রির বর আর মহলের বর দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। সবাই তাদের ঘিরে ধরে রেখেছে। রাত্রিদের বরকনের বিয়ের সব কাজ শেষ করে কাজী মহলদের বিয়ে কাজ করতে শুরু করতে যায়। মহল এখনো মাথা নিচু করেই এক নাগারে কেঁদেই যাচ্ছে। পাশে বসে আছে পারুলরা। দিনা এসে মহলের পাশে বসে পড়ে। মহলের মামাসহ গ্রামের মাতব্বর আরও সকলেই কাজীকে বলে বিয়ে পড়ানো শুরু করতে। কাজী নিয়ম অনুযায়ী বিয়ে পড়ানো শুরু করে। আজকের এই শুভক্ষণে আল্লাহর নামে আমরা শুরু করছি নিখা অনুষ্ঠান। নীলডোবা গ্রামের নূর মোহাম্মদের একমাত্র কন্যা নূরমহলের সহিত নবাবগঞ্জের খান শাহজাহান জমিদারের একমাত্র পুত্র খান শাহের ইফতেখারের নিকা ধার্য করা হলো। দেনমোহরস্বরূপ একজোড়া মুক্তোর হার এবং একটি ঘোড়া নির্ধারিত। নূরমহল, আপনি কি জমিদার পুত্র খান শাহের ইফতেখারকে স্বামী হিসেবে কবুল করতেছেন? মহল চট করে মাথার ঘোমটা তুলে তাকিয়ে অবাক হয়ে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে ঠোঁট দুটো তার হা হয়ে যায়। সে শুনেছিল তার বরের নাম কালু, তাহলে শাহের ইফতেখার আসলে কোথা থেকে? পারুলরা সহ মহলের আশপাশের সকলেই অবাক হয়ে একে অপরের দিকে চোখাচোখি করতে থাকে। মহলের বিয়ে হচ্ছে কোনো জমিদার পুত্রের সাথে, যা শুনে সকলেই আশ্চর্য হয়ে গিয়েছে। শুধু দিনা মুখ টিপে হাসতে থাকে। মহলের পাশে বসে দিনা সব আগে থেকেই জানতো, তবে শাহের যে জমিদার পুত্র তা আজ সকালেই জেনেছে রক্তিমের কাছ থেকে। রক্তিম এতদিন শাহের অনুমতি ব্যতীত কাউকে কিছু বলার সাহস করেনি, তাই দিনাও জানতে পারেনি। মহলের সব ঘটনা দিনা আর রক্তিমের থেকে শোনার পর মহলের মামার কাছে শাহের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু আগে থেকে মহলকে কিচ্ছুটি জানতে দেয়নি কেউ। রাত্রি না জেনেই মহলকে তার বর সম্পর্কে বলে। যখন কষ্ট দিতে নানান কথা বলতো, দিনা তখন ইচ্ছে করেই সত্যিটা বলতো না। এমনকি খানিকক্ষণ আগেও দিনা মিথ্যে বলে মহলকে ভয় দেখিয়েছে। মহলকে ধাক্কা দিয়ে সবাই বলতে থাকে, কিরে মহল, কবুল বল, কখন থেকে সবাই বসে আছে, বল তাড়াতাড়ি। মহল ধীর গতিতে বলে, কবুল কবুল কবুল। দিনা মহলের কানে কানে ফিসফিস করে বলে, আজ থেকে তুই তোর শাহের স্যারের বউ হয়ে গেলি মহল। মহলের এখনো বিশ্বাস হচ্ছে না। সে নিশ্চিত হতে এক নজর দেখতে চায় স্বামীকে। মহল বলে, বুঝতে পারছি না দিনা আপা, সব কেমন এলোমেলো লাগছে। শাহের স্যার কিভাবে এলো? দিনা হাসতে হাসতে সব ঘটনা খুলে বলতেই মহল ঠোঁট কামড়ে হেসে ফেলে। এতদিন তার শাহের স্যারের প্রতি যে টুকুন সন্দেহ হয়েছিল তা দিনার কথা শুনে সত্যি হয়ে গেল। দিনা বলে, আমাদের মহলের কপাল হলো রাজ কপাল, দেখেছিস কিভাবে এক ঠেলাই দুই আগামী জমিদার বেগম হয়ে গেল। শাহের স্যার তোকে অনেক ভালোবাসে, না হলে কি রাজত্ব ফেলে এখানে স্কুল শিক্ষক হয়ে পড়ে থাকে? পারুলরা সহ মহল আরো খানিকটা হা হয়ে জিজ্ঞেস করে, মানে কি বুঝিয়ে বলো। হ্যাঁ, রক্তিমের থেকে আমি শুনেছি শাহের ভাইয়ের ব্যক্তিগত কিন্তু কিছু কারণে সে সবসময় জমিদার ভবন ছেড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। মহলকে তো স্কুলেই দেখেছিল শাহের ভাই, সে তো রক্তিমের সাথে প্রায় আসতো আমাদের গ্রামে। ওভাবেই তখন থেকে নজরে নজরে রাখতো ওকে। তারপর এখানেই বাড়ি ভাড়া নিল, মহলদের স্কুলে ঢুকলো। তবে শাহের ভাই এখনই ওকে বিয়ে করতে চায়নি, কিন্তু দুর্ঘটনাটার জন্যই করতে হলো। যাকে যা হয়েছে সব ভালো হয়েছে, এবার মহলের বিদায়ের পালা। উঠোনের মাঝে মহল আর শাহেরকে ঘিরে লোকজন ভিড় করেছে।
মহলের বিদায় বেলায় মহলের চোখের কোণে এক বিন্দু পানি জমেছে। তবে যতটা কাদাকাটি করার কথা ছিল তার ছিটে ফোঁটাও নেই। তবে দিনা কাঁদছে, মুখে আঁচল চেপে। রক্তিম শাহেরের পাশে দাঁড়িয়ে দেখছে দিনাকে কাঁদতে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। শাহেরকে বিড়বিড় করে বলে, এই রাত্রি আর ওর ভরের জায়গায় যদি দিনার আমি আজ অঘটনের শিকারটা হতাম কত ভালো হতো বল। তাহলে আজ আমাদেরও বিদায় দিত ওর বাপ। শ্বশুরবাড়ি এসেও বউ নিয়ে যেতে পারছি না, তোর বরজাতি হয়ে এসে তোর বউ নিয়ে যেতে হচ্ছে। কি কপাল আমার। বিছানায় গুটিসুটি মেরে মহল বসে আছে, লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢাকা। খানিকক্ষণ আগে মহলকে নিয়ে এসেছে শাহের। মহলের সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন হবার কথা ছিল না, কিন্তু কিভাবে সব হয়ে গেল মহলের মাথায় ঢুকছে না এখন। শাহের জামা কাপড় বদলে বাইরে থেকে হাত মুখ ধুয়ে এসে ঘরে ঢোকে। দরজাটা খট করে লাগিয়ে দিতেই মহল চমকে ওঠে, বড় বড় ঢোক গিলতে থাকে। শাহের বিছানায় গিয়ে মহলের পাশে বসে, তার হাতে খাবারের থালা আর পেয়ালা ভর্তি পানি। শাহের বিছানায় খাবারের থালাটা রাখতে রাখতেই বলে, ঘোমটাটা এবার তুলুন। আর কতক্ষণ এভাবে থাকবেন? দম আটকে মরে যাবেন তো। পরে আবার আরেকটা বেগম আনতে হবে আমার। মহল কাপা কাপা হাতে আস্তে করে ঘোমটা তুলে মাথার ওপরে আর চোখে তাকায় শাহেরের দিকে। শাহের বলে, ধুমধাম এভাবে বিয়ে করার জন্য দুঃখিত। অবশ্য আমি না করলেও তো অন্য কেউ করে নিয়ে যেত। শুধু শুধু নিজের জিনিসে অন্য কাউকে কেন হাত লাগাতে দেবো, তাই না? খাবারটা খেয়ে নাও। সারাদিন যে কিছু খাওয়া হয়নি তা ভালো করেই জানি। মহল মিনমিন করে বলে, খাবো না, খিদে নেই। শাহের নিজের মতো করে খাওয়া শুরু করে। মহলদের খিদে আরো বেড়ে যায় তা দেখে পানির পেয়ালাটুকু তুলে নিয়ে ভয়ে ভয়ে পানি খায়। শাহের মহলের মুখের কাছে লোকমা তুলে বলে, হা করো, কি হলো? মহল পরপর কয়েকবার লোকমা খেয়ে নেয় শাহেরের হাতে। খাওয়া শেষে শাহের ব্যাগ থেকে একটি সুতি বের করে এনে মহলকে বলে, শাড়িটা পাল্টে নাও, আমি বাইরে আছি। শাহের চলে যেতেই মহল ঘরের দরজা চট করে বন্ধ করে দেয়। ঘোমটা ফেলে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। পরনের শাড়ি পাল্টে সুতির শাড়িটা পরে নেয়। খানিকক্ষণ পর দরজা খুলে বারান্দায় শাহের কাছে গিয়ে বলে, আমি চোখে মুখে পানি দিব, আমার খুব মাথা ধরেছে। শাহের গোসলখানা দেখিয়ে দিয়ে বলে, যেতে পারবে একা? মহল মাথা নাড়িয়ে না বলে। শাহের মহলকে গোসলখানায় নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। মহল চোখে মুখে পানি ছিটিয়ে চলে আসতে অন্ধকারে পা পিছলে উল্টে পড়ে যায়। সাথে সাথে শাহের ধরে ফেলে শক্ত করে, চট করে তুলে নেয় কোলের ওপর। মহল কুকড়ে গিয়ে মিশে যায় শাহেরের শক্তপুক্ত বুকের সাথে। ঘরে গিয়ে নামিয়ে দিয়ে শাহেরকে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে আমরা জমিদার ভবনে ফিরব। আর শোনো, সেখানে গিয়ে অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তোমাকে। সামলে নিতে হবে সব, ভেঙে পড়বে না, বুঝেছো? মহল কিছু বুঝতে পারে না শাহেরের কথা, তবে জমিদার ভবনের নাম শুনে মনে ভয় ঢুকে যায় তার। শাহের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মহল দাঁড়িয়ে থাকে খাটের পাশে, কোথায় শোবে তা বুঝতে পারে না। বাইরে গিয়ে বারান্দা থেকে পাটি এনে মেঝেতে বিছিয়ে শাহেরের পাশ থেকে একটা বালিশ টান দিতে শাহের খপ করে হাত ধরে ফেলে মহলের। চোখ বন্ধ রেখেই বলে, কোথাও যাবে না, এখানেই ঘুমাবে আমার পাশে। মহল হাত ছাড়ানোর চেষ্টা করতে করতেই বলে, আমি আপনার পাশে ঘুমাতে পারবো না স্যার। শাহের ফট করে উঠে মহলের হাত ছেড়ে দিয়ে অন্য ঘর থেকে বেত এনে বলে, এতই যখন স্যার স্যার করছো তাহলে তো এটা দিয়েই শাসন চালাতে হয়, কি বলো? মহল চুপচাপ আস্তে করে বিছানায় এক কোণায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শাহের মহলের পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে আজ শোয়া হয়ে থাকে। মহল ঘুমিয়ে পড়ে কিছু সময়ের মধ্যেই। শাহের অপলক চেয়ে থাকে মহলের ঘুমন্ত মুখটার দিকে। একই বিছানায় পাশাপাশি মহলকে নিজের পাশে ঘুমাতে দেখে শাহের আনমনেই হেসে ফেলে। পেটের উপর থেকে মহলের নরম তুলতুলে হাতখানা তুলে হাতের তালুতে হালকা ঠোঁট ছোঁয়। শিরায় শিরায় কেমন অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক জুড়ে নাড়া দিয়ে ওঠে মহলকে নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার, আর মহলকে সম্পূর্ণরূপে নিজের করে নেওয়ার। শাহের আলগোছে মহলের হাত ছেড়ে দিয়ে আবার আলতো করে রেখে দেয় মহলের পেটের ওপর। তারপর মেঝে থেকে পাটিটা তুলে বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ে সেখানে। আকাশ ভরা তারার দিকে তাকিয়ে থাকে সে একধানে। অন্তরে তার এক অপার্থিব প্রশান্তি বইতে থাকে, বিলোপ করতে থাকে এক মধুর অঙ্গীকার। আজ থেকে
নূর মহলই আমার পৃথিবী, আমার সবচেয়ে বড় আশ্রয়। তোমার নিঃশ্বাসই হবে আমার জীবনের সবচেয়ে মধুর সঙ্গীত। ভালোবাসি আমার নূরমহল। ভোরবেলা ঘুম থেকে চোখ মেলতেই মহল চমকে ওঠে নিজের খুব কাছাকাছি শাহেরকে দেখে। মহল থতমত খেয়ে যায়। শাহের বিছানায় মহলের পাশে বসে মাথা নুইয়ে মহলকে দেখে যাচ্ছিল। কখন থেকে কে জানে। মহল লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরতেই শাহের হ্যাচকা টান দিয়ে আবার ঘুরিয়ে দেয় তাকে। মহলের চোখের কুচকুচে মণিজোড়ায় অপলক দৃষ্টি রেখে শাহের বলে, ঘুম ভাঙলো বেগমের? মহল কাচুমুচু করে বলে, জি। বলেই মহল উঠতে গিয়ে দেখে তার শরীরে কাঁথা জড়ানো। মহল শাহের দিকে জিজ্ঞাসু চোখে তাকালেই শাহের বলে, মাঝরাতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই কাঁথা জড়িয়ে দিয়েছিলাম। ঠান্ডায় তো কুকড়ে গিয়েছিলেন একদম। শরীরের শাড়িটাও ছিল না, হুঁশ ছাড়া মহিলা। শাহের কথা শুনে মহলের ভীষণ লজ্জা করে, খানিকটা রাগও হয় মহিলা বলাতে। মহল কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, আমি মহিলা? না, দুধের খুকি। আমি মহিলা হলে আপনি তবে বুড়ো মানুষ। শুনেছি আপনি আমার থেকে 12 বছরের বড়। বলেই মহল জিভ কাটে, ভয় খিচে চোখ বন্ধ করে রাখে। শাহের একটা ধমক দেবে এই ভয়। শাহের ফিক করে হেসে ফেলে মহলের কথায়। এই প্রথম মহল এমন সাহস দেখিয়ে কথা বলেছে শাহেরের সাথে। ভাবতেই শাহেরের হাসি পাচ্ছে। এই তো দুদিন আগেও মহল শাহেরের ভয়ে নড়তে পারতো না, এখন ঘরণী হয়েছে বলে সাহস কি বাড়তে শুরু করেছে মহলের। শাহের জোরে জোরে হাসতে থাকে মহলের কথায়। মহল পিট পিট করে চোখ মেলে দেখতে থাকে সেই হাসি। এই প্রথম সে শাহেরকে এতটা কাছ থেকে দেখছে, এইভাবে হাসতে দেখছে। শাহের যে একটা গম্ভীর আর ভীষণ রাগী, এটা আর এখন মনে হচ্ছে না মহলের কাছে। শাহেরকে বেশ চমৎকার লাগছে মহলের কাছে। একটা মস্ত লম্বা মতন মানুষ শাহের, প্রশস্ত শক্তপোক্ত বুকের গড়ন, শ্যামবর্ণের মুখশ্রী, গালে খোঁচা খোঁচা দাড়ি, আখিদয়ে ঘন পাপড়ি আর লম্বা নাকটা, সব মিলিয়ে অনবদ্য এক সৃষ্টি সে। শাহের দুম করে হাসি থামিয়ে মহলের দিকে ঝুঁকে এসে বলে, এক রাতেই এত সাহস বেড়ে গেছে? বাকি সারা জীবন তো পড়েই আছে। আমার সাথে কখনো সাহস দেখানোর চেষ্টা করবে না, ঠিক আছে? আমি কিন্তু খুব একটা সুবিধার নই, পরে কেঁদে কুল পাবে না। শাহের উঠে বেরিয়ে যায় বাইরে। মহলও আলগোছে উঠে একটি সুতির শাড়ি বের করে গোসলখানায় ঢুকে পড়ে। কাল বিকেল থেকে মহলের মাথা ধরে আছে, তাই ভালো করে শরীরে আর মাথায় পানি ঢালে। গোসলখানায় দরজা নেই, চারিদিকে টিনের বেড়া, মাথার উপরে ফাঁকা, সেখান দিয়ে আকাশ দেখা যায়। দরজা না থাকায় পর্দা ব্যবহার করা হয়। মহল পর্দা টেনে নেয় ভালো করে। পরনের কাপড় ছাড়তে ছাড়তে উকি দিয়ে দেখে পর্দার বাইরে শাহের আশেপাশে নেই, তাই নিশ্চিন্তে নিজের মতো করে গোসল শুরু করে মহল। ব্রাশাতে দুম করে শাহের ঢুকে পড়ে গোসলখানায়। মহল চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলে। শাহেরও কিছু বোঝার ওঠার আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, তুমি আছো আমি জানি না কি? আজব মেয়ে কোথাকার, এভাবে কেউ গোসল করে? শরম ছাড়া মহিলা। মহল কোনো রকমে গায়ে কাপড় জড়িয়ে বলে, আপনারও তাহলে শরম নেই? আপনিও এভাবে? শাহের চট করে মহলের দিকে আবার ঘুরে কাছাকাছি গিয়ে বলে, আমিও কি? বলো, কি দেখেছো? মহল চুপ করে মাথা নুইয়ে থাকে। কি হলো বলো। বলবো না, তাহলে আবারও শরম ছাড়া মহিলা বলবেন। শাহের ধরতে পারে মহলের কথা, চোখে মুখে শয়তানি হাসি নিয়ে বলে, সারা রাত কি ঠিকভাবে ঘুমিয়েছো, নাকি আমার উপর নজরদারি করছিলে? তুমি খুব চালাক মেয়ে। এমনি আমি বলি না, তোমার পেটের মধ্যে শয়তানি দিয়ে ভর্তি। যাও সরে দাঁড়াও, আমি ফ্রেশ হব। মহল নড়ে চড়ে না, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। আমতা আমতা করে চোখ ফিরিয়ে নিয়ে বলে, আপনি বের হন, আমি এভাবে থাকতে পারছি না, অসুবিধা হচ্ছে, শুকনো কাপড় পরতে হবে। শাহের খানিকটা বিরক্ত হয়ে যায় আর বলে, বের হতে পারবো না, যা করার আমার সামনেই করো। এটা আমার গোসলখানা, এখানে যা যা আছে সব আমার। এই নূরমহল নামের মূর্তিটাও আমার। তো সমস্যাটা কোথায়? থুর, কেমন যেন আপনি। ধুর, আবার কি? আর আমি এমনই, খুব খারাপ, আগেই তো বলেছি। শাহের মুখ না ধুয়ে রাগ দেখিয়ে বের হয়ে যায়। মহল যেন হাঁপ ছেড়ে বাঁচে, চটপট করে কাপড় পেঁচিয়ে দৌড়ে বের হয়ে আসে গোসলখানা থেকে। রান্নাঘরে গিয়ে মহল লেবু কাটতে থাকে। শাহের লেবু ছাড়া ভাত খেতে পারে না। ভাত তরকারি সব রান্না শাহের নিজেই করে রেখেছে, মহলকে কিচ্ছু করতে দেয়নি। মহল কয়েকবার বলেছিল সে রান্না করতে জানে, কিন্তু শাহের শোনেনি, নিজেই সব করেছে। তাই মহল আগ বাড়িয়ে লেবু কাটতে এসেছে।
এসেই অঘটন ঘটিয়ে ফেলেছে। ডান হাতের বুড়ো আঙুলটা অনেকখানি কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে সেখান থেকে। মহল আঙুল চেপে নিঃশব্দে চোখের পানি ফেলছে। টু শব্দটি করার সাহস হচ্ছে না তার, যদি আবারও নিজের মাতব্বরির জন্য শাহেরের কাছ থেকে ধমক শুনে সেই ভয়ে। মহলের দেরি দেখে শাহের এগিয়ে এসে দেখে মহল হাত চেপে চোখের পানি মুছে যাচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে অনবরত। শাহের দৌড়ে এসে মহলের হাতটা টেনে নিয়ে চেপে ধরে, প্যান্টের পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বেঁধে দেয়। মহলের দিকে ভ্রু কুঁচকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করতে মহল যেন মিইয়ে যায়, একদম কথা বলার সাহস করে না আর। শাহের কিছু বলতে গিয়েও বলে না, রান্নাঘরে থাকা সমস্ত লেবু নিয়ে শাহের ছুঁড়ে ফেলে দেয় বাইরে। মহলকে ধরে নিয়ে যায়, শাহের ভাত মেখে মহলের মুখের কাছে তুলে ধরে। মুখে কোনো কথা বলে না। মহল ভয়ে ভয়ে বলে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর আপনার কথার অবাধ্য হব না। মহলের চোখের কোণে পানি দেখে শাহের রাগ নিমেষেই নিভে যায়। চোখ মুখের কাঠিন্যতা সরিয়ে স্বাভাবিক হয়ে বলে, ঠিক আছে, মাফ করলাম, এবার খাও। খাওয়া শেষে আমরা নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। মহলের গলা শুকিয়ে যায় ভয়ে, ভাত গিলতে কষ্ট হয়। শাহেরের দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। শাহের বুঝতে পারে মহলের অবস্থা। মহলকে পানির পেয়ালাটা বাড়িয়ে দিয়ে আশ্বস্ত করে বলে, ভয় নেই, আমি আছি তো। জমিদার ভবনের প্রবেশদ্বারের সামনে মহলকে নিয়ে দাঁড়িয়ে থাকে শাহের। মহল শাহেরের কাছাকাছি গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। শাহেরের চাচাতো বোন মেহের শাহেরের সাথে মহলকে দেখে দৌড়ে গিয়ে রোকসানাকে খবর পাঠায়। রোকসানা সহ আরো সকলেই এমন খবর শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রবেশ দরজায়। পেছন পেছন গিয়ে আসে শবনমও। শাহের আজ ফিরে আসবে তা গতকাল জানিয়ে দিয়েছিল, কিন্তু এভাবে ফিরে আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রোকসানা সহ সকলে ভীষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। শাহেরের দিকে এগিয়ে এসে রোকসানা বলে, বাপ, এই মেয়েটা কে? তোমার সাথে কেন এসেছে? কি হয় তোমার? মহল ভয় পেয়ে যায়, চট করে শাহেরের হাত ধরে নেয়। শাহেরও মহলকে আশ্বস্ত করতে মহলের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। তারপর মাথা উজিয়ে কর্কশ গলায় বলে ওঠে, কাল আমি বিয়ে করেছি আম্মা, সে আমার বিয়ে করা বউ, জমিদার ভবনের আগামী জমিদার খান সাহেব ইফতেখারের সে একমাত্র বেগম নূর মহল। আশা করি আপনারা তাকে আগাম জমিদারনি হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেবেন। সকলেই হা হয়ে যায় শাহেরের কথা শুনে। পেছনে দাঁড়িয়ে থাকা শবনম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহল আর শাহেরের দিকে। জোবাইদা সব দাসীদের ডেকে বলে বরণডালা সাজিয়ে আনতে। রোকসানা এগিয়ে যায় মহলের দিকে। মহল ভয়ে সিটকে আছে শাহেরের সাথে। সবাই আপাদ মস্তক ভালো করে পরখ করে দেখতে থাকে মহলকে। রোকসানা মহলের নত হওয়া থুতনি ধরে উঁচু করে বলে, জমিদার বেগমদের কখনো মাথা নিয়ে রাখতে নেই। শাহেরের চোখ মুখের শক্ত ভাব কেটে গিয়ে শীতল হয়ে যায় মায়ের কথাই। সে বুঝতে পারে মহলকে নিয়ে তার মায়ের কোনো অভিযোগ নেই। শাহের মহলকে ইশারায় পা ছুঁয়ে সালাম করতে বলে রোকসানার, সাথে নিজেও সালাম করে তার মায়ের। জোবাইদা বরণডালার পেতলের জগে করে দুধ নিয়ে আসে, তাতে পান পাতা ডোবানো। রোকসানা শাহের আর মহলকে মিষ্টি খাইয়ে ধান দুব্বা ঘাস মাথায় ছিটিয়ে বরণ করে। তারপর মহলের হাত ধরে সামনে এনে নিজের গলা থেকে খুলে হীরের নকেট সহ একটা সবুজ পাথরের আংটি পরিয়ে দেয় মহলকে। পান পাতা ভেজানো দুধ ঢেলে পা ধুয়ে দেয় মহলে। নতুন গামছা দিয়ে পা মুছিয়ে দিয়ে প্রবেশ করায় জমিদার ভবনের ভেতরের কক্ষে। শাহেরের দিকে এক ধ্যানে মগ্ন হয়ে তাকিয়ে থাকে শবনম। তার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। এতদিন ধরে বুকের ভেতরে পুষে রেখেছে যে ভালোবাসা, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, সে কিনা আজ। মেহের আর রেণুকা শবনমের পাশে দাঁড়িয়ে ফুসফাস করতে থাকে। রেণুকা বলে, এটা করলো ভাইজান? কোথা থেকে ধরে আনলো একে? দেখে তো মনে হচ্ছে কোনো হয়তো দরিদ্র ঘরের মেয়ে। পোশাক আশাক তো আমাদের মতো না। শেষ পর্যন্ত ভাইজানের নজর এত নিচুতে গিয়ে ঠেকেছে। মেহের রেণুকার হাত চেপে ধরে বলে, আসতে বল, ভাইজানের কানে গেলে রক্ষে নেই। দরিদ্র হয়েছে তা দেখি, কত সুন্দর মেয়েটা, তা দেখেছিস? ভাইজানের নজর ঠিকই আছে, ভাইজানের সাথে বেশ মানিয়েছে। মেহেরের কথা শবনমের কানে যেতে শবনম দ্রুত পা চালিয়ে চলে যায় নিজের কক্ষে। রোকসানা শাহেরকে ডেকে বলে, তুমি কি এই মেয়েটাকে ভালোবেসে বিবাহ করেছো, নাকি অন্য কোনো কারণ আছে? শাহের সোজা সাপটা উত্তর দেয়, আমি মহলকে ভালোবেসেই বিয়ে করেছি আম্মা। সব জেনে বুঝেই তাকে নিয়ে এসেছি এখানে। তার বয়স খুবই কম, বড় হয়েছে গ্রামে মামার ঘরে। এখানকার কোনো নিয়মকানুন সে জানে না, তাকে সব
শিখিয়ে পড়িয়ে নিতে হবে আপনাদের। রোকসানা হাত ইশারায় জোবাইদা বলে মহলকে কক্ষে নিয়ে যেতে। জোবাইদা মহলকে নিয়ে যায়, সাথে মেহের রেণুকাও চলে যায়। ঘর খালি হতেই রোকসানার চোখের কোণে টলমলো পানি নিয়ে মুখে গাম্ভীর্য ধরে রেখে শাহেরকে কড়া ভাষায় বলতে থাকে, তুমি ফিরে আসাতে আমি খুব খুশি হয়েছি। তুমি কি এটা বুঝতে পারছো? শাহের মাথা নিচু করে বলে, পারছি আম্মা। কিন্তু তুমি এমন একটা কাণ্ড করে ফেলবে তা জানাওনি কেন একবারও? এখন কি হবে তুমি বুঝতে পারছো? তোমার বাবা চাচারা কেউ ভবনে নেই, আব্বাজানকে নিয়ে গ্রামে গেছেন তারা। ফেরার পর থেকে অবস্থা কি করবে তোমার সে বিষয়ে আন্দাজ আছে তোমার সাহেব? যদি মেয়েটাকে ভালোবেসে বিয়ে না করতে তো কিছুদিন রেখে তাকে বিদায় করে দিতাম। ভুলটা তুমি সেখানেই করেছো। এখন তাকে না পারবে সকালের কাছে থেকে আগলে রাখতে, আর না পারবে তাড়িয়ে দিতে। রাগে শাহেরের চোয়াল শক্ত হয়ে আসে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বহু কষ্টে ধীরে ধীরে বলে, আমি এখন ভবনে ফিরে এসেছি আম্মা। জমিদারি আসন গ্রহণ করতে আমি প্রস্তুত হচ্ছি। দাদা জানের সাথে আমার কথা হয়েছে। আমি আমার সব দায়িত্ব আস্তে ধীরে বুঝে নিতে চাই। আর একজন ভবিষ্যৎ জমিদার হিসেবে আমার নিজের পছন্দ অপছন্দ বিচার বিবেচনা অনুযায়ী চলার অধিকার আমার আছে। সেই হিসেবে নূরমহলকে বিয়ে করে আনাটা কোনো ভুল দেখছি না আম্মা। রোকসানা শাহেরের দিকে এগিয়ে গিয়ে বলে, বেশ, তবে তোমার দাদাজান আর বাপ চাচাদের সামলে নিতে হবে তোমাকেই। কিন্তু শবনাম আর তার পরিবারকে বহু আগে থেকে যে কথা দিয়ে রাখা হয়েছে তার কি করবে? শাহের চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দিতে পারে না। শবনমের সাথে তার বিয়ের কথা হয়েছিল অনেক বছর আগে, তখন শাহের হ্যাঁ না কিছুই বলেনি। তার পরিস্থিতি পরিবেশটা তখন আলাদা ছিল। শবনম যে শাহেরকে পছন্দ করে তাও শাহের জানতো। এখন ভুলটা শাহের নিজেই করেছে। শবনম বা তার পরিবারের কোনো দোষ সে দিতে পারে না। শাহের বলে, শবনম অনেক ভালো মেয়ে, অনেক বুদ্ধিমতী। আশা করি সে আমাকে বুঝতে পারবে। বাকিটা আমি দেখে নেব। বলে শাহের গটগট করে চলে যায় নিজের কক্ষে। মহলদের জন্য আলাদা করে ঘর দেওয়া হয়েছে। মহল চুপচাপ বসে আছে সেখানে, চোখ ঘুরিয়ে দেখছে ঘরের সৌন্দর্য। চকচকে সাজানো গোছানো রঙিন ঘর, ঝলমলে বিশাল বড় ঝাড়বাতি মাথার উপর, মস্ত বড় বড় দুটো জানালা, চমৎকার রঙিন পর্দা ঝুলছে তাতে, তুলতুলে নরম বিছানা, অদ্ভুত ধরনের খাট আর আলমারির নিখুঁত কাজ দেখে মহলের দৃষ্টি সরে না। মহল বিছানা টিপে টিপে দেখতে থাকে। জানালার কাছে যেতেই তার চোখে পড়ে জমিদার ভবনের পুরো আঙিনা। বিশাল জায়গা জুড়ে জমিদার ভবন গড়ে তোলা হয়েছে। দুই পাশে ফল আর ফুলের বাগান। খানিকটা দূরে বড় একটা পুকুর ঘাট। পুকুর ঘাটে চারপাশ শান বাঁধানো। আশেপাশে কিছু সাদা ভাস্কর্য দাঁড় করানো আছে। সামনের মূল ফটক থেকে সামান্য দূরে দুই পাশে কালো লাল রঙের বেশ কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে। পাশে একটা ঘোড়ার গাড়ি। শাহের বলেছিল তাদের ঘোড়াশালা আছে। তার ঘোড়ার রং কালো, আর মহলকে যেটা দিয়েছে তা সাদা রঙের, পোষ মানানো। মহলের আগ্রহ জাগে ঘোড়া দুটোকে দেখার জন্য। হঠাৎ ঘরে কারোর পায়ের শব্দ পড়ায় মহল চমকে উঠে জানালা ছেড়ে ঘুরে দাঁড়ায়। রমিলা ঘরে ঢুকেছে। সে মহলের পাশে গিয়ে ঘুরে ঘুরে মহলকে দেখতে থাকে। মহল ভয় পেয়ে যায়, ভ্রু নাচিয়ে বলে, বাহ, ছোট জমিদারের পছন্দ দেখছি বেশ ভালো। দেখে তো একদম কুচি মনে হচ্ছে। তার নাম কি গো মেয়ে? মহল মাথা নিচু করে বলে, নূর মহল। রমিলা মহলের বেশ খানিকটা কাছে গিয়ে বলে, শুনলাম প্রেমিক বিবাহ। যে শুনেছ জমিদার পুত্র অমনি বিয়ে করে ফেললে, সামাল দিতে পারবে তো? জমিদারের নজর চরিত্র কোনোটাই কিন্তু ভালো না, তা কি জানো মি? দেখো, দুদিন লীলা খেলা করে লাথি মেরে ঠিকই ছুড়ে ফেলবে বাইরে। তাছাড়া তোমার স্বামীর জন্য তো উপযুক্ত মেয়ে ঠিক করে রাখাই আছে। ওই যে দেখলে স্বপ্ন, ওইটা ভালোবাসে তো ওই মেয়েটা শাহেরের। কি কখন যেন দেখবে তার ঘরে চলে গেছে তোমার শাহের। কিছু করতে পারবে না, এটাই নিয়ম এখানকার। বলেই রুমিলা চলে যায় হাসতে হাসতে। মহলের চোখে পানি এসে যায় রুমিলার কথায়। হঠাৎ জোবাইদা এসে মহলকে কাঁদতে দেখে বলে, কি গো, কাঁদছো কেন? কি হয়েছে? ভয় করছে এখানে এসে? মহল জোরে জোরে কেঁদে ফেলে। শাহেরের দরজায় দাঁড়িয়ে গলা খেকর দিয়ে কাঁদতে কাঁদতে জোবাইদা আলগোছে ঘর ছেড়ে বেরিয়ে যায়। শাহের ঘরে ঢুকে বলে, কি হয়েছে? ভয় করছে? সবার কথা মনে পড়ছে? কাঁদছো কেন? কি হলো মহল? মহল জবাব দেয় না। কাঁদতে কাঁদতে আছড়ে পড়ে শাহেরের শক্ত বক্ষ মাঝে। শাহের আলতো করে জড়িয়ে নেয় মহলকে।
বুকের সাথে পিষিয়ে ফেলতে ইচ্ছে করে মুহূর্তের মধ্যে। কিছু একটা ভেবে পরক্ষণে ছেড়ে দেয় মহলকে। মহল লজ্জা পেয়ে চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। শাহের বলে, একটু পর মেহের আর রেণুকা আসবে, তোমাকে এখানকার নিয়মকানুন সব শিখিয়ে দেবে। আর আজ এই ঘরেই থাকবে তুমি। চাইলে আরও কিছুদিন থাকতে পারো। নিজেকে সহজ স্বাভাবিক না করো অবধি আমার ঘরে আসার প্রয়োজন নেই। পারবে এখানে একা থাকতে? ভয় পাবে না তো? মহল মাথা নাড়িয়ে বলে, পারবো। শাহের নিজের ঘরে চলে যায়। তার বাবা চাচাদের মুখোমুখি হওয়ার অপেক্ষা করতে থাকে। মহলের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে মেহের আর রেণুকা। বিছানায় গিয়ে মহলের পাশে বসে বলে, আপনি কিছু খাননি ভাবি? চলুন আগে খেয়ে নেবেন, তারপর না হয় ভবনটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। মহলের যে বয়সে বড় মেহের আর রেণুকা তাকে ভাবি বলছে, ভাবতেই লজ্জা পাচ্ছে। মহল মাথা নিচু করেই বলল, আমি কিছু খাবো না, আমার খিদে নেই। মেহের বলে ওঠে, সে কি কথা, এমন বললে হবে? আপনি নতুন বেগম, আপনি না খেলে তো আমরাও খেতে পারবো না। তাছাড়া শাহের ভাইজান বেশ কড়া করে বলে দিয়েছেন আপনার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে। আপনার এমন শুকনো শরীর দেখলে ভাইজান আমাদের উপরেই রাগান্বিত হবেন। মেহেরের পাশ থেকে রেণুকা বলে উঠল, আপনি চাইলে দাসীদের বলবো যেন আপনার খাবার ঘরে দিয়ে যায়। রেণুকা বলেই চলে যায়। একটু পরেই দুটো দাসী বিশাল বড় বড় থালাতে করে খাবার এনে রাখে মহলের টেবিলের ওপর। মহল এত খাবার দাবার দেখে ঘাবড়ে যায়, লজ্জায় মুখে তুলতেই পারে না কিছু। হঠাৎ শবনমের আগমন ঘটে সেই ঘরে। স্বপ্ন মহলের খাবার টেবিলের আশেপাশে চোখ ঘুরিয়ে বলে, বেশ আয়োজন, নতুন বেগম হলে বুঝি এমন আদর পাওয়া যায়? দুদিন পরেই হয়তো এই আদরটা আমি পেতাম, আজ আমার আদরটা অন্য কেউ পাচ্ছি। সত্যিই তুমি ভাগ্যবতী মেয়ে। মহল খাবার ফেলে ফ্যাল করে তাকিয়ে থাকে শবনমের দিকে। এই তাহলে সেই শবনম মেয়েটা? কি সুন্দর দেখতে, রাজকন্যাদের মতো পোশাক আশাক, কি ফর্সা মুখমণ্ডল, বাদামি চোখের মণি। মহল কাছুমাছু করে বলে, আমি এখন খেতে পারবো না, পরে খেয়ে নেব, আমার খুব ঘুম পাচ্ছে। শবনম কিছুটা অপমান বোধ করে, সাথে থাকে মেহেরাও। রেণুকা ভ্রুকুচকে বিরক্তি মুখে দাঁত কটমট করতে থাকে মহলের দিকে তাকিয়ে। মেহের রেণুকার কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। তারপর সে মহলকে বলে, মহল, এভাবে বলতে নেই, আপনি নতুন বউ, আমরা খাবার এনেছি, আপনার খেতে হবে, না হলে আমাদের অসম্মান করা হবে, বুঝতে পেরেছেন? মাথা নিচু করে বলে, জি। তারপর কাটা হাত নিয়ে ভাত মাখতে গিয়ে ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে মহল। কাটা আঙুল থেকে রক্ত করতে থাকে। মেহেরাও ভয় পেয়ে যায়। মেহের বলে, এ কি, আপনার হাত কাটলো কি করে? আগের কাটা ছিল, আগে বলবেন তো, রক্ত বের হচ্ছে। রেণুকা ভয় পেয়ে মেহেরকে বলতে থাকে, এত জোরাজোরি না করলে হতো না মেহের? এখন যদি ভাইজান এসে দেখে কেমন হবে বিষয়টা, বুঝতে পারছিস? মেহের বলে, দাঁড়া আমি আসছি। মেহের তরল ঔষধ খুঁজতে গিয়ে শাহেরের নজরে পড়ে যায়। শাহের জিজ্ঞেস করতে মেহের সব বলে দেয়। মেহেরের হাত থেকে ওষুধটা নিয়ে শাহের মহলের ঘরে যায়। মহলের হাত পানি দিয়ে ধুয়ে মুছে নিয়ে যত্ন করে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, বাঁধন খুলে ফেলেছ কেন? কতবার বারণ করেছিলাম, এখনো কাঁচা আছে। কথা বললে কথা শুনবে না, সব সময় নিজের মতো চলা। সব বের করব, যাক কিছুদিন। ওষুধ লাগানো শেষ হলে শাহের মহলের কাটা আঙুলটা আবারও সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর ভাত মাখিয়ে আবার তুলে খাইয়ে দেয়। শাহেরের এমন কাণ্ড দেখে মেহেরাও তিনজনই ভীষণ অবাক হয়ে যায়। এই প্রথম জমিদার ভবনে কোনো পুরুষকে তারা কোনো নারীর কাছে এত নত হতে দেখেছে, এমন যত্ন করতে দেখছে। মেহের আড়ালে হাসে। শাহেরেরও এমন ভক্তি দেখে শাবনমের চোখে পানি এসে ধরা দেয়। সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে দ্রুত চলে যায় ঘর ছেড়ে। পেছন পেছন মেহের আর রেণুকাও চলে যায়। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শাহের। এতদিন নিজের মতো চলেছো, ঘুরেছো, ফিরেছো, কিচ্ছু বলিনি আমরা। কি করছো তুমি এটা? তোমার সাহস হলো কি করে? একবার আমাদের বংশমর্যাদার কথা ভাবলে না তুমি? হ্যাঁ, এই মেয়ে কি তোমার বেগম হওয়ার যোগ্য? একটা বাপ মা ছাড়া চালচুলোহীন দরিদ্র ঘরের মেয়ে, সে কি তোমার? ছি! শাহেরকে চেঁচিয়ে কথাগুলো বলছিল জমিদার শাহজাহান। রাজসভার আসনে বসে আছেন খান, তার দুই পাশে শাহজাহান আর শাহজামান বসে আছে। অন্য সকলে উপস্থিত সেখানে। ভবনের মহিলারা সভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভেতরের কাহিনী। শাহের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সকলের সামনে। কিছু বলার আগেই শাহজাহান হাতের ইশারায় থামিয়ে দিয়ে আবারও বলতে শুরু করে, বিয়ে করেছো বেশ ভালো,
তাই বলে সোজা জমিদার ভবনে তুলতে হবে কেন? জবাব দাও। বাইরে ঘুরে বেড়াতে বেড়াতে তোমার রুচির দুর্ভিক্ষ হয়েছে, কিছুদিন রেখে নিজের চাহিদা পূরণ করে বিদায় করে দেবে। তোমার উপযুক্ত মেয়ে তোমার সামনেই আছে, তার দিকে নজর দাও। শাহের চোখ মুখ কঠিন করে বলে, মাফ করবেন, আমি যাকে বিয়ে করেছি ভেবে চিন্তেই করেছি। তাকে নিয়ে ছেলে খেলা করার জন্য করিনি। ওসব আমার দ্বারা শোভা পায় না। এসব আপনাদের কাজ। শাহজামান খ্যাক খ্যাক করে ওঠে, পায়ের ওপর পা তুলে বসে বলে, গলার আওয়াজ নিচে শাহের। নিজের বাপ চাচাদের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় নতুন করে শেখাতে হবে। অসভ্য হয়ে গেছে বাইরে ঘুরে ঘুরে। অসভ্য হয়নি চাচাজান, বরঞ্চ এখানে থাকলে অসভ্য হয়ে যেতাম, নোংরামি শিখতাম অন্যদের মতন। শাহজামান চেঁচিয়ে বলে, দেখুন বাবা দেখুন, আপনার গুণধর নাতির সাহস দেখুন, কিভাবে মুখে মুখে তর্ক করে যাচ্ছে। পড়াশোনা করে এই শিখেছো? একটা ছোট ঘরের মেয়েকে বিয়ে করে এনে আবার গলাবাজি করে যাচ্ছ। এই মেয়েকে বিদায় করে দাও, নয়তো আসর ঘরে পাঠিয়ে দাও। নর্তকীদের সাথে যুক্ত হয়ে দেহ বেঁচে আমাদের ব্যবসা আগাবে। শাহের দুহাত মুঠো করে চোয়াল শক্ত করে ক্ষিপ্ত হয়ে বলে, মুখ সামলে কথা বলুন চাচাজান। যাকে নিয়ে কথা বলছেন সে আমার বিবাহিতা স্ত্রী, একজন জমিদার বেগম। সীমা অতিক্রম করবেন না, নয়তো আমিও ভুলে যাব আপনি আমার চাচা। খান অমরিয়ান এতক্ষণ বসে বসে সব দেখে যাচ্ছিলেন। এবার সে ধমকে উঠে বললেন, থামো তোমরা সকলেই, মাথা ঠান্ডা করো। শাহের, তুমি বেয়াদবি করছো তোমার বাবা চাচাদের সাথে। ভুল করে এসেছো, আবার মাথা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছ কিভাবে? শাহজামান ঠিক বলেছে, কিছুদিন রেখে মেয়েটাকে বিদায় করে দাও। পারবো না দাদাজান, আপনার দেওয়া সব দায়িত্ব আমি মেনে নিয়েছি। বিপরীতে আমার একটা শর্তের কথা বলা হয়েছিল। খান বলেন, তো এই তাহলে তোমার সেই শর্ত? জি, আমি নূরমহলকে ছাড়তে পারবো না, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। খান আবার বললেন, তাহলে শাবনামের বাবাকে দেয়া কথার কি হবে? মান সম্মান যা ধুলোয় মিশানোর মিশিয়েছ, বাকিটুকু শেষ করতে না চাইলে শাবনামকে বিয়ে করো, এটা আমার আদেশ। আশা করি এর অবাধ্য তুমি হবে না। আর বউয়ের আঁচল ছেড়ে জমিদারি কারবারে যতদূর মানিয়ে দেবে ততই তোমার জন্য মঙ্গল। যাও এখন। শাহের বেরিয়ে যেতেই দরজায় দেখা হয়ে যায় রাফেদের সাথে। রাফেদ শাহেরকে দেখে হেসে হেসে জিজ্ঞেস করে, কেমন আছো শাহের? শুনেছি বিয়ে করছো। শাহের বিরক্ত হয়ে জবাব দেয়, তো তুমি কি আমার বউ দেখতে এসেছো? না, ঠিক তা নয়, ঘুরতে এসেছি, অনেকদিন আসা হয় না তো তাই। আর যাওয়ার সময় ভাবছি মেহের আর রেণুকার সাথে নিয়ে যাব। অনেকদিন ওরাও যায় না, তার খালা আমার বাড়ি। শাহের বলে, ও আচ্ছা, ঠিক আছে। শাহের চলে যায় নিজের ঘরে। মেহেরকে ডেকে বলে, মহল কোথায়? মেহের বলে, ছাদে আছে ভাইজান, ডেকে দিব? শাহের মাথা নাড়িয়ে না বলে, নিজেই উঠে ছাদে চলে যায়। মহল ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে, পাশে রেণুকা আর দুটো দাসী। শাহের এগিয়ে যেতেই রেণুকা সহ দাসী দুটো ছাদ ত্যাগ করে মহলকে একা ছেড়ে দেয়। শাহের নির্লিপ্ত ভঙ্গিতে মহলের পাশে গিয়ে দাঁড়ায়। মহল বলে, আপনার প্রাসাদটা খুব সুন্দর, আমাকে যে ঘরে থাকতে দিয়েছেন সেটাও সুন্দর। শাহের মহলের চোখের মনি জোড়ায় চোখ রেখে বলে, আমার ঘরটা আরো বেশি সুন্দর, ঠিক তোমার মতো। তুমি যাবে আমার ঘরে? মহল মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলে, পরে যাব। শাহের আলতো হেসে মহলের মাথায় আঁচল টেনে দিয়ে বলে, চলো এবার, সন্ধ্যা হয়ে গেছে। ভর সন্ধ্যা এখানে একা থাকতে হবে না, ভূতে ধরবে। আপনাদের বাড়িতে ভূত আছে? আছেই তো, কত রকমের ভূত ঘুরে বেড়ায় এই বাড়িতে। মানুষ রূপী ভূত সব। মানুষরূপী ভূত আবার কেমন? আপনি দেখেছেন কেমন দেখা যায়? শাহের বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, মহলের দিকে কড়াভাবে তাকিয়ে বলে, এত প্রশ্ন পছন্দ না আমার, নিজের ঘরে চলো। মহলকে তার ঘর অবধি পৌঁছে দেয় শাহের, তারপর নিজের ঘরে চলে যায়। যাওয়ার সময় বলে যায় খাবার নিজের ঘরেই খেয়ে নিতে মহলকে, দাসী দিয়ে যাবে তার খাবার। আর রাতে শোবার সময় যেন দরজা ঠিকভাবে লাগিয়ে শোয়। কোনো কিছুর দরকার হলে পাশের ঘরে শাহের আছে, তাকে বা মেহেরকে ডাকতে। মহল আচ্ছা বলে। শাহের ঘরে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। রাজসভার সকলের সাথে দর কষাকষির পরিস্থিতির কারণে মন মেজাজ ভালো নেই তার। তার উপর দাদাজানের উল্টো আরেকটা আদেশ দিয়ে বসায়।
মেজাজ আরো বিগড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মেহের এসে কড়া নাড়ে সাহেরের ঘরে। সাহেব ভেতর থেকে জবাব দেয়, কি হয়েছে? শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন? মেহের বাইরে থেকেই বলে, ভাইজান দরজা খোলো, ভাবিজানের খাওয়ার সময় হয়েছে, তার তো হাত কাটা। সাহেব দরজা খুলে বলে, তো কি হয়েছে? হাত কি আর কারোর কাটে না? বা হাত দিয়ে খেতে বল। বলেই সাহের মেহেরের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মেহের বুঝতে পারে সাহেরের মেজাজ এখন খিটখিটে হয়ে আছে, তাই মহলের ঘরে গিয়ে বলে, ভাইয়ের সাথে কি কিছু হয়েছে আপনার? মহল ছোট্ট বালিকার মতো করে মাথা নাড়িয়ে বলে, না তো, কি হয়েছে ওনার? হয়তো রাজসভার ঘটনার জন্যই মন ভালো নেই। আপনি আজ ভাইয়ের কাছে থাকুন, তার মন ভালো হবে। মহল শুকনো একটা ঢোক গিলে বলে, আজ না। মেহের হালকা হেসে বলে, ঠিক আছে, খেয়ে নিন। মাঝরাতে মহলের দরজায় ঠক ঠক আওয়াজ হতে থাকে। মহল এমনিতেও ঘুমায়নি, শুধু চোখ বুজেছিল। তার ঘুম আসছিল না, ভয় ভয় করছে বলে জেগে আছে। এত রাতে দরজায় এমন শব্দ হওয়ায় মহল আরো খানিকটা ভয় পেয়ে যায়। পরপর 3 বার দরজায় শব্দ হয়। মহল ভয়ে ভয়ে বলে, কে? কোনো জবাব পাওয়া যায় না। মহল আবারও বলে, কে স্যার আপনি? এখনো কোনো জবাব আসে না। হঠাৎ সাহেরের ঘরের দরজা খোলার শব্দ হতেই কেউ সিঁড়ি ভেঙে দৌড়াতে শুরু করে। সাহের দরজা খুলে মহলের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে মহলকে। মহল, ঘুমিয়েছ? নূরমহল। মহল চট করে দরজা খুলে হাঁপাতে হাঁপাতে বলে, এতক্ষণ কে দরজায় শব্দ করছিল? আপনি? তাহলে কথা বলছিলেন না কেন? ভয় পেয়ে গেছি আমি। সাহের বলে, কোথায় শব্দ করছিলাম? আমি তো মাত্রই আসলাম, নাম ধরেই ডাকছি। ঘুমাওনি? তাহলে কে ঠকঠক করছিল? আমি জিজ্ঞেস করেছি, কোনো জবাব পাইনি। সত্যি আপনি ছিলেন না? সাহের অবাক হয়ে যায়, নিজেই মনে কিছু একটা ভাবতে থাকে। মহলকে বলে, আমি আর মেহের ছাড়া অন্য কেউ ডাকলে আর দরজা খুলবে না, ঠিক আছে? কেন? মহল প্রশ্ন করে, পরক্ষণে আবার চুপ হয়ে যায়। প্রশ্ন করা সাহের পছন্দ করে না। কথাটা সাহের অনেকবার বলেছে মহলকে। সাহের বলে, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর কখনো একা একা এদিক ওদিক বের হবে না। যেখানে যাবে আমাকে আগে বলে যাবে। এটা কিন্তু তোমার গ্রাম না, সব সময় সাবধানে চলবে। আর শোনো, এই বাড়ির অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে ভুলেও কথা বলবে না, মনে থাকবে? মহল মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো বলে, জি স্যার। সাহের শক্ত চোখে তাকাতেই মহল চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে বলে, ভুল হয়ে গেছে। মহল ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করে, আপনি কি কিছু বলতে এসেছিলেন? সাহে নিজের ঘরের দিকে যেতেই বলে, না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। দেখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। মহল বুঝতে পারছে সাহের মন মেজাজ এখনো ঠিক হয়নি, তাই আর কথা বাড়ায় না। দরজা লাগিয়ে শুয়ে পড়ে চুপচাপ। খুব ভোরবেলায় মহলের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে বিছানায় বসে থাকে কিছুক্ষণ, তারপর উঠে সারা ঘরে এ মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে। দরজা খোলার সাহস পায় না। জানালা খুলে দিতেই এখনো অন্ধকার কাটেনি। হঠাৎ দরজায় শব্দ করে কেউ ডাকছিল তাকে। ভাবিজান, ঘুম ভেঙে থাকলে দরজা খুলুন, শুনতে পাচ্ছেন? মহল ভেতর থেকেই বলে, কে? রেণুকা বলে, ভাবি আমি রেণুকা আর মেহের। মহল দরজা খুলে সরে দাঁড়ায়। মেহের ঘরে ঢুকেই বলে, চলুন বাগানে হাঁটতে যাব, আপনার ভালো লাগবে। একটু পর সকাল হবে, তখন দাদাজান বাগানে হাঁটবেন, তার আগেই আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো। মহল আস্তে করে বলে, ওনাকে কি বলে যাব? না বলে গেলে যদি রাগ করে? রেণুকা ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বলে, এত ঢং করবেন না তো, ভাইজান ঘুমাচ্ছে, ডাকতে হবে না। আপনি যেতে চাইলে চলুন, না হলে আমি ঘরে গিয়ে ঘুমাবো। রেণুকার ঝাড়িতে মহলের মন খারাপ হয়ে যায়। ভয়ে ভয়ে বলে, আপা আপনি ঘুমিয়ে পড়ুন, আমি যাব না। মেহের রেণুকার দিকে খানিকটা রাগ নিয়ে তাকিয়ে বলে, যা তুই ঘুমো, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। রেণুকা ধপধপ করে পা ফেলে চলে যায়। মেহের বলে, এই নিন, এই চাদরটা গায়ে দিন, বাইরে ঠান্ডা পড়েছে। মহল গায়ে চাদর জড়িয়ে নেয়। তারপর সিঁড়ি বেয়ে নেমে বাগানের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রথমে ফলের বাগান, তারপর ফুলের বাগানে ঢুকে এদিক ওদিক ঘুরতে থাকে। বাগানে ঘুরতে দেখে চোখ তার বিস্ময় খেলে যায়। কত রকমের নাম না জানা ফল ফলাদি, নানা রকম রঙিন ফুলের বাগান। মহল বলে, এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। এমন সুন্দর প্রাসাদ আর এমন বাগান ছেড়ে সাহের স্যার গ্রামে থাকেন কেন? মেহের ম্লান হাসে, বলে, আপনি খুব সহজ সরল, এত কিছু বুঝবেন না, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। হঠাৎ রাফিদের এগিয়ে আসতে দেখা যায় বাগানের দিকে। মেহের হেসে বলে,
ওই যে আমার খালাতো ভাই রাফিদ কাল এসেছে। আগে মাঝে মাঝে আসতো, এখন তেমন একটা আসে না। এগিয়ে এসে বলে, কি রে মেহের, এ তো ভোরে বাগানে কি করছিস? হাঁটতে এসেছিস? হ্যাঁ, এই যে নতুন ভাবিজান, শাহের ভাইজানের বউ, এর নাম নূরমহল। রাফিদ মৃদু হেসে বলে, এত সুন্দর বউ শাহের পেলো কোথায়? শবনমের থেকেও সুন্দরী, আর তোরা তো এর আশেপাশে নেই। মেহের হাসতে হাসতে বলে, রেণুকা শুনলে তোর খবর আছে। মহলের দিকে দৃষ্টি রেখে রাফিদ বলে, আসুন ভাবি, ওই দিকটা হাঁটি। ওখানে কয়েক বছর আগে আমি চারা লাগিয়েছিলাম গোলাপের, এখনো দেখা হয়নি ফুল কেমন হয়। মহল তাকিয়ে থাকে মেহেরের দিকে। মেহের বলে,